অনেক নুন খেয়েছিস তোরা। প্রায় 100 বছর ধরে বংশ পরম্পরায় আমাদের পরিবারের ঢাকি। এবার সেই নুনের দাম দিবি না? দেব কর্তব্য, সবকিছু দিয়ে দেব। এই কেসটা তোমরা তুলে নাও। না, আপনি যা চাইবেন আমি তাই করব কর্তব্য। যদি বলেন মরে যেতে, আমি মরে যাব, কিন্তু এই মামলা আমি তুলব না। আপনার এই কন্যা রত্নটি ওকে আমি শিখিয়ে দিয়ে যাব। গরিবের শরীর কাটলে যে রক্ত বেরোয়, বড় লোকের শরীর কাটলেও সেই লাল রক্তই বেরোয়। গরিবের শরীরে আঘাত লাগলে যে কষ্ট হয়, বড় লোকের শরীরে আঘাত লাগলেও সেই সমান কষ্টই হয়। এটা ওকে বুঝতে হবে। উপদেশ নয় শুলি, উপদেশ নয়, যা বলছি তাই করো, তা না হলে কিন্তু তোমরা বিপদে পড়ে যাবে। ও, তাহলে আপনি হুমকি দিতে এসেছেন? ভাবা যায়, গঙ্গা ঢাকি যে বাড়িতে ঢাক বাজায়, সেই বাড়ির মালিক স্বয়ং কেদার রায় হুমকি দিতে এসেছে। কেদার রায়, আপনি আমার মাকে মেরে ফেলতে পারেন, আমাকেও মেরে ফেলতে পারেন, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমি যতক্ষণ বেঁচে আছি, আমি চিৎকার করে আদালতে গিয়ে সবাইকে বলবো যে এই কি দিদিমণি আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে। হ্যাঁ, ধর্মাবতার, এই কি দিদিমণি আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে। ধর্মাবতার, এই কি দিদিমণি আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে। ধর্মাবতার, শাট আপ! আর একদম চিৎকার করবে না, একদম চিৎকার করবে না। আমি উঁচু গলায় একদম সহ্য করতে পারি না। একদম চুপ। বাবা, আমি তোমাকে বলেছিলাম না, এরা কিছুতেই রাজি হবে না, কিছুতেই রাজি হবে না। তুমি চলো এখান থেকে, তুমি প্লিজ এখান থেকে চলো বাবা, চলো এখান থেকে। রাজি হতে পারি, আপনার ওই মেয়েকে আমার মেয়ের পা ধরে ক্ষমা চাইতে হবে। কি বললে? চাপকে তোমাকে আমি। বাবা ছাড়ো ছাড়ো ছাড়ো, বাদ দাও, তুমি চলো এখান থেকে। এত বড় স্পর্ধা তোমার! কথা বল, চলুন চলুন এখান থেকে। শোনো শিউলি, যদি আগের দিন হতো না, তাহলে তোমাকে আমি গুলি করে গুম ঘরে পুঁতে রেখে দিতাম। বাবা বাবা চলো এখান থেকে। এত বড় স্পর্ধা আমার উপরে কথা বলছে। তুমি ছাড়ো, তুমি চলো চলো। আতে লেগেছে। হ্যালো, কে বলছেন? আমি অনুরাধা বলছি। আমার মেয়ে স্বামী ওরা এসেছিলেন, খুনের হুমকি দিয়ে চলে গেছে। কর্তামা, এই মামলা আমি তুলব না। যত চাপি আসুক, এই মামলা আমি তুলব না। সব ভেঙে যাবে শিউলি, সব ভেঙে যাবে। কিছু কি করার উপায় নেই? কিচ্ছু উপায় নেই, কিচ্ছু উপায় নেই। কর্তামা, যমুনা বলল জামাই নাকি চাকরি করতে বেরোচ্ছে। খুব ভালো, আমার জামাই ঠেকে শিখছে আমার জামাই। একটুকু ছোট
ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রুচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। চমৎকার চমৎকার গাইছিস শ্রী, থামলি কেন গা? না বাবা, আসলে সৌগত বাইরে ব্যালকনিতে গান গাইছিল, তাই আমি গাইছিলাম আর কি। ও সরি 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 শ্রী, আমি আমি ঠিক বুঝতে পারিনি। ঠিক আছে, তোরা কথা বল। বাবা, তুমি কি কিছু বলবে? হ্যাঁ, কিছু বলবো মানে, হ্যাঁ কিছু বলবো, জানিস তো শ্রিয়া, আমার মনে হচ্ছে বলা উচিত। আচ্ছা, তুই বাড়ির পরিস্থিতি সম্পর্কে কিচ্ছু জানিস না? হ্যাঁ, কি চলছে বাড়িতে? যমুনা কালকে সারাদিন খায়নি কিছু, আজকে সকালে বাসি কচুরি খেয়েছে। সঙ্গীত ইন্টারভিউ দিতে যাচ্ছে বাসে চড়ে, সামান্য একটা ইন্টারভিউ, জুনিয়র অ্যাকাউন্টেন্টের ইন্টারভিউ। এই অবস্থা বাড়ি, সব দেখছিস, তোর কিছু মনে হচ্ছে না? তুই কিছু বলবি না? না বাবা, কারণ যমুনা বৌদি যেটা করছে সেটা অন্যায় করছে। শ্রী, আমি বুঝতে পারছি না, তুইও এই কথা বলছিস? হ্যাঁ বাবা, হ্যাঁ, আমিও এই কথা বলছি, আমিও এই কথা বলছি। দেখো দেখো, দিদিভাই তো এবারের মেয়ে, দিদিভাই না হয় একটা অন্যায় করেছে, কিন্তু যমুনা বৌদি তো পারতো তার মাকে তার বোনকে বলে ব্যাপারটা ম্যানেজ করতে, কিন্তু না না, যমুনা বৌদি সেটা করেনি, যমুনা বৌদি সেটা করলো না বাবা। যমুনা বৌদি কি করলো? যমুনা বৌদি এই পুরো ব্যাপারটাকে কোর্ট অবধি টেনে নিয়ে গেল। না বাবা, যমুনা বৌদি এটা অন্যায় করেছে, আর তাই জেঠু যমুনা বৌদিকে শাস্তি দিয়েছে। আর আমার তো মনে হচ্ছিল তুমিও ওদের মতো। না শ্রী, আমি তোদের মতো হতে পারিনি, সরি, আমি দুঃখিত, আমি তোদের মতো হতে পারিনি। হ্যাঁ, এটা সত্যি, যমুনাকে আমারও প্রথম খুব খারাপ লেগেছিল। তারপরে যত দিন যেতে লাগলো তত আমি যমুনাকে আবিষ্কার করলাম, ও একেবারে খাঁটি। আমি সত্যি বলছি, একেবারে খাঁটি, ঠিক ঠিক গয়নার মতো, জানিস তো শ্রী, গয়নার মতো। আসলে গয়না তো একেবারে খাঁটি হয় না, তার মধ্যে কিছু খাদ থাকে। যমুনাও ঠিক তাই, খাঁটি, কিন্তু তার মধ্যে খাদ আছে। সোনা যেমন খাঁটি হলে গয়না হতে পারে না, সেরকম ভাবে মানুষ যদি শুধু খাঁটি হয় না, তাহলে সে পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে পারে না। তার জন্য মানুষের মধ্যে একটা খাদ লাগে। যাকে এসব কথা আমি তোকে কেন বলছি, তুই কি বা বুঝবি? কিন্তু কি বলতো, বাড়িতে সবাইকে তো দেখছি, কারো কিছু যায় আসে না, দেখছি কেউ কনসার্ন নয়। আর এইসব দেখে আমার কি মনে হচ্ছে জানিস তো, একটা কথা আছে না, পৌষ মাস তো কারুর সর্বনাশ, এই মনে হচ্ছে তোদের দেখে। বাবা, রাগ করিস না মা, তোকে আর যমুনাকে না আমি আলাদা করে দেখি না মা। মেয়েটা কি পরিশ্রম করে বল দেখি, সারাক্ষণ পরিশ্রম করে, এত পরিশ্রম করে তোকে বিদায় দিল। সেই বিদায় দেওয়াটা কিন্তু বোনের মতো না, দিদির মতো না, বৌদির মতো না, মায়ের মতো। তোর মা তো কুটোটিও নেড়ে দেখেন, নড়াচড়া পর্যন্ত করেনি, যা করেছে সব যমুনা করেছে, তুই জানিস সেটা। আর তুই বাড়ি ফিরে এসে তার একটা অসাধারণ প্রতিদান দিলি। হ্যাঁ, সে তো দিবি, কারণ তোর শরীরে তো এই বংশের রক্ত বইছে না, তুই অন্যটা হবি কি করে? সম্ভব নয় তো। ভালো শ্রী, ভালো, এইভাবে তোরা চালিয়ে যা, কেমন? তুইও চালিয়ে যা। কি হলো, গাইবে না? থামলে কেন? হ্যাঁ, এই তো গাইছি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে
শুনি। যমুনা, যমুনা, যমুনা। ছোট কথা বাবু, আপনি এসে গেছেন? ওইদিকে সব ঠিক আছে তো? কেমন হলো ইন্টারভিউ? খুব ভালো হয়েছে যমুনা। যেন তিনজনে মিলে আমার ইন্টারভিউ নিয়েছেন। তিনজনেই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আমাকে অনেক প্রশ্ন করলেন। তারপর 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 ওরা খুব হ্যাপি। কাজটা হলো যমুনা। সত্যি? হ্যাঁ হ্যাঁ যমুনা, সত্যি। জানো, ওই তিনজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের মধ্যে একজন আমাদের কোম্পানি থেকে ক্যারিয়ার শুরু করেছিলেন। এখন উনি ওখানে। উনি আমাকে দেখে অবাক হয়ে গেছেন। আর আমিও। ছোট কথা বাবু, আপনি মন খারাপ করবেন না। দেখুন, এখন তো পরিস্থিতিটাই এরকম না, এখন তো কাজ করতেই হবে। বলুন। মন খারাপ করিনি যমুনা। আমি চাকরি করব, উপার্জন করব, ভালো অফার, ভালো স্যালারি। বিশ্বাস করো, আমি সত্যি সত্যি খুব হ্যাপি যে আমি নিজের উপার্জনে আমার স্ত্রীর দায়িত্ব নিতে পারি, আমার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নিতে পারি, সংসার চালাতে পারি। আর তারপর তো আমি আছি। আপনি চিন্তা কেন করছেন? আমিও তো উপার্জন করব, আমি বাজাবো। আর তাছাড়া আমার তো মিউজিক একাডেমিতে চলবে তো। চলবে যমুনা। তুমি দেখো, তোমার স্বপ্ন পূরণ হবেই। আর তোমার এই স্বপ্ন পূরণে আমি তোমার সঙ্গে আছি। তোমার এই স্বপ্ন পূরণের জন্য আমি দিন রাত খাটবো। যত টাকা লাগে লাগুক, আমি দিন রাত খাটবো যমুনা। আমি চাই তোমার মিউজিক একাডেমি হোক। যমুনা মিউজিক একাডেমি অবশ্যই হবে। আমার বিশ্বাস তুমি পারবে তুমি। যমুনা, তোমার যেন সব স্বপ্ন পূরণ হয়। আর তোমার স্বপ্নের মাঝেই আমি আমার স্বপ্নকে খুঁজে পেতে চাই। Because I love you. I love you so much. জানেন ছোট কর্তা বাবু, আমার না নিজেকে খুব অপরাধী লাগছে। আচ্ছা, এমন তো নয় যে আমার জন্যই আপনার এই রাজ সিংহাসন ছেড়ে সাধারণ কিসের রাজ সিংহাসন যমুনা? কিসের রাজ সিংহাসন? যেখানে রাজা এত স্বেচ্ছাচারী, যিনি ইচ্ছে করলেই তার সন্তানকে সিংহাসনচ্যুত করতে পারেন, তাকে তাড়িয়ে দিতে পারেন, তাকে সকলের সামনে অপমান করতে পারেন, ছোট করতে পারেন, এমনকি মুখাগ্নি দেওয়ার অধিকারও কেড়ে নেন। না যমুনা। বাহ, চমৎকার। এটাই তো চাই। তোমার এই কথাতেই পিতৃঋণ শোধ হয়ে গেল সঙ্গীত। আপনি কি বলছেন কি বাবা? হ্যাঁ, ঠিকই বলছি। এই একটা কথাতেই পিতৃঋণ শোধ করে দিল সঙ্গীত। খুব বড় বড় কথা বলছো তুমি, না? খুব বড় বড় কথা। যমুনা মিউজিক একাডেমি খুলবে, তুমি চাকরি করবে। বেশ, চাকরি করে আমাকে দেখাও, দেখি তুমি কি করতে পারো। তবে একটা কথা মনে রেখে, আমার গীতের যদি সাজা হয় তাহলে কিন্তু আমি কিছুতেই ওই মিউজিক একাডেমি হতে দেব না। তখনই আমি কিন্তু তোমাদের চরম শত্রু হয়ে যাব। এটা মাথায় রাখো। পৃথিবী একদিকে আর আমার গীত একদিকে। ইয়েস, আই মিন ইট। আই মিন ইট। ভুলে যাও না যে কেদার রায়ের শরীরে কিন্তু জমিদারের রক্ত বইছে, আর সেই একই রক্ত বইছে আমার মেয়ের শরীরে। যমুনা, তোর শরীরে কিন্তু সেই রক্ত বইছে না, তোর শরীরে বইছে
একটা সামান্য ঢাকের রক্ত। বাবা সঙ্গীত, তোমার এত বড় সাহস যে তুমি আমার সঙ্গে উঁচু গলায় কথা বলছো? হ্যাঁ বলছি, হ্যাঁ বলছি। আমার স্ত্রীকে অপমান করার কোনো অধিকার তোমার নেই। বাবা আমি কিন্তু I'm sorry, Baba. Don't call me Baba. Yes. Don't call me Baba anymore. Okay. Okay, Mr. কেদার রয়। একটা কথা মনে রাখবেন, যমুনার মিউজিক একাডেমি হবে। যমুনা মিউজিক একাডেমি হবে, কারণ এটা আমাদের দুজনের স্বপ্ন। দেখি কে আটকায়। সঙ্গীত রায়, তুমিও শুনে রাখো, আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয়, যদি সাজা হয়, তাহলে কিন্তু আমি আগুন লাগিয়ে দেব। তখন কিন্তু তুমি আমার আর যমুনার মাঝখানে আসবার চেষ্টা করবে না, তার ফল কিন্তু খুব খারাপ হবে। পৃথিবী দেখবে একদিকে এক পুত্রের নির্দয় বাবাকে, আর একই সঙ্গে দেখবে এক কন্যার স্নেহশীল পিতাকে। ছোট কর্তা বাবু, আপনি আপনি মন খারাপ করবেন না। কি দরকার ছিল বলুন তো ওনার সঙ্গে ঝগড়া করার? আপনি তো জানেন যে মানুষটা খুব রকচটা। রকচটা তো কি হয়েছে যমুনা? রকচটা বলে ঘরে লক্ষ্মীকে অপমান করবে? যমুনা, যমুনা তুমি আমার ভালোবাসা, যেই করে হোক আমি সব সময় তোমাকে রক্ষা করব, কারণ আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি যমুনা, বড্ড ভালোবাসি। আপনার ফোন দেখো তো কে করেছে। হ্যালো, কে বলছেন? আমি মিস্টার সঙ্গীত রায়ের অফিসের বস বলছি, কোম্পানির ওনার। ও আচ্ছা আচ্ছা, আমি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। আপনার বস? হ্যালো হ্যালো মিস্টার রয়, আপনি যে কোম্পানিতে জয়েন করেছেন আমি সেই কোম্পানির চেয়ারম্যান বলছি। ও, ইফ ইউ ডোন্ট মাইন্ড, মে আই নো ইউর নেম? ম্যাডাম, কল মি ম্যাডাম। ও শিওর, আই এম সরি ম্যাডাম, সরি। মিস্টার রয়, আপনি টাইমে অফিসে ঢুকবেন। আমি ভীষণ পাঞ্চুয়াল আর ডিসিপ্লিন লোকেদের পছন্দ করি। আপনার সঙ্গে অফিসে কাল দেখা হবে। ওকে ওকে ম্যাডাম। আরেকটা কথা, আজকেই আপনার কাছে অফার লেটার পৌঁছে যাবে, ভালো করে দেখে পড়ে রাখবেন, তারপর কালকে অফিসে এসে সাইন করবেন। এগ্রিমেন্ট হবে 3 বছরের চুক্তি, বিং আ স্টাফ। এগ্রিমেন্ট? এগ্রিমেন্ট কেন? বুঝতে পারবেন, সব কিছু আস্তে আস্তে বুঝতে পারবেন। আর হ্যাঁ, আপাতত আপনার মান্থলি স্যালারি হচ্ছে 50,000, তার সাথে আদার ফ্যাসিলিটিসও আছে। যত ভালো করে কাজ করবেন তত ইনক্রিমেন্ট পাবেন, পদোন্নতিও পেতে পারেন। গুড বাই। হ্যালো 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 ম্যাডাম। কি হয়েছে? মানে ওই বললেন যে বস ফোন করেছেন, উনি কোন পদে রয়েছেন? যমুনা, উনি কোম্পানির মালকিন, মানে চেয়ারম্যান।
মিস্টার সঙ্গীত রায়, আপনি যাকে বিয়ে করে সুখে সংসার করে আর্চা বলে ডাকতে পারতেন, তাকে আপনাকে এবার থেকে ম্যাডাম বলে ডাকতে হবে। ম্যাডাম বলে। আপাতত কালকে এগ্রিমেন্টটা হয়ে যাক, তারপর দেখো মিস্টার সঙ্গীত রায়, তোমাকে আমি কোন ফাঁদে ফেলি শুধু দেখো। আপাতত এটা ক্লিয়ার হয়ে গেছে যে যমুনা ঢাকের নতুন করে শত্রু হলো কেদার রায়। Yes, যমুনা ঢাকের শত্রু কেদার রায় আর মিস্টার সঙ্গীত রায়, তোমার জন্য আমি আছি, আর্চা চৌধুরী।